এই গ্রামের সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নারীর সম্পর্ক আছে। কবিগুরুর বিয়ের কথাবার্তা ও কনে দেখার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। এই বাড়িটির এখন যে কাঠামো দেখতে পাচ্ছেন, শুরুতে কিন্তু এমনটা ছিল না। এখন প্রশ্ন হলো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্বশুর বাড়িতে কখনো এসেছিলেন কিনা। ইতিহাস ঐতিহ্যের অনুসন্ধানে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রেজওয়ান সিদ্দিকী। আমি আজকে চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে, যেটি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে অবস্থিত। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের তার শ্বশুর বাড়ি ঘুরে দেখাবো, জানাবো এর ইতিহাস। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। খুলনা শহর থেকে ১৯ কিলোমিটার দূরে দক্ষিণডিহি গ্রামের অবস্থান। এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেক। গৃহত্যাগী সূর্যটাকে সঙ্গী করে এগিয়ে চলেছি সেদিকটায়। শহরটা পরিচ্ছন্ন, প্রচণ্ড রোদের মধ্যেও মেঘহীন যে আকাশটা দেখা যাচ্ছে, সেটিও মন ভালো করে দিতে যথেষ্ট। পথে যেতে যেতে মাথার ভেতর কেবল একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কি কখনো শ্বশুরবাড়িতে এসেছিলেন? এই প্রশ্নের উত্তর পেলাম কিনা সেটা জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দক্ষিণডিহি গ্রামে যেতে হলে প্রথমে ফুলতলা বাজারে নামতে হবে। সেখান থেকে অটো কিংবা ভ্যান গাড়িতে করে যেতে হবে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। খানিকটা কষ্ট হলেও এতটুকু পথ হেঁটে যাওয়ার পক্ষে আমি, কারণ ফুল ফল আর বিচিত্র গাছগাছালিতে ঠাসা সৌম্য শান্ত এই গ্রাম, যা মাটির কাছাকাছি নিয়ে আসে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। পরিবেশটা খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি। এই গ্রামের সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নারীর সম্পর্ক আছে, কারণ এখানেই জন্মগ্রহণ করেছিলেন তার মা সারদা সুন্দরী দেবী। এছাড়া তার চাচি ত্রিপুরা সুন্দরী দেবীও এই গ্রামের মেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। সেই পরিবারের সঙ্গে দক্ষিণডিহির নিবিড় সম্পর্ক রয়েছে, তাই এ গ্রামের পথ দিয়ে হাঁটতে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির ঠিক সামনে। আমার পেছনে যে সাদা ভবনটি দেখতে পাচ্ছেন, সেটি তার শ্বশুর বাড়ি। কবিগুরুর বিয়ের কথাবার্তা ও কনে দেখার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই বাড়িটি ঘুরে দেখা যাক। ব্রিটিশ স্থাপত্য রীতিতে নির্মিত দোতলা ভবনটি বেশ দৃষ্টিনন্দন। খিলানাকৃতির 3টি প্রবেশ পথ দিয়ে ভেতরে যেতে হয়। এর বাম ও ডান পাশে যথাক্রমে রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর ভাস্কর্য স্থাপন করা। আপনাদের ভেতরে নিয়ে যাব, তবে তার আগে এর ইতিহাসটা জানাতে চাই আপনাদের। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির 12 টাকা মাইনের কর্মচারী ছিলেন বেনি মাধব। তার কন্যা ভবতারিণী রবীন্দ্রনাথের মৃণালিনী। 1883 সালের 9 ডিসেম্বর রবীন্দ্রনাথের সঙ্গে ভবতারিণীর বিবাহ সম্পন্ন হয় কলকাতায়। বিয়ের পর কবির নামের সঙ্গে মিলিয়ে ভবতারিণীর নাম রাখা হয় মৃণালিনী। এরপর থেকে তিনি স্থায়ীভাবে জোড়াসাঁকোতে বসবাস শুরু করেন। এই বাড়িটির এখন যে কাঠামো দেখতে পাচ্ছেন, শুরুতে কিন্তু এমনটা ছিল না। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃণালিনী দেবীকে বিয়ে করেন, তখন ছিল 1883 সাল। এরপরে অর্থাৎ 1890 সালে তার শ্যালক নগেন্দ্রনাথ রায় চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেছিলেন। বেনিমাধব রায় চৌধুরীর বাড়িটি ছিল দোতলা টিনের তৈরি। পরে দোতলা দালান তৈরি করা হয়। কোনো গবেষকের মতে এটি রবীন্দ্রনাথ নিজেই বানিয়ে দিয়েছিলেন, কিন্তু এর কোনো প্রামাণ্য তথ্য নেই। বাড়ির নিচতলায় ছোট বড় 4টি কক্ষ আছে, উপরে 2টি, চারদিকে বারান্দা। এটা এখন সংগ্রহশালা, তবে সমৃদ্ধ বলা যাবে না। কক্ষগুলোতে সাজানো হয়েছে বিভিন্ন আলোকচিত্র। সেসবের মধ্যে রয়েছে কবিগুরুর হাতে আঁকা ছবির অনুলিপি, তার অভিনীত একটি নাটকের দৃশ্যের স্থিরচিত্র, এছাড়া বিভিন্ন বয়সের ছবি। এগুলো দেখতেই রবীন্দ্রপ্রেমীরা এখানে ভিড় জমান।
এখন প্রশ্ন হলো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্বশুরবাড়িতে কখনো এসেছিলেন কিনা। অনেক রবীন্দ্র গবেষক মনে করেন তিনি শ্বশুরবাড়িতে এসেছিলেন কোণে দেখার সময়, আবার অনেকে মনে করেন তিনি কখনো এখানে পা রাখেননি। এই বাড়ি সম্পর্কে যে তথ্য দেয়া আছে সেখানে কোথাও রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন কিনা তা বলা হয়নি, তাই খানিকটা হতাশ হলাম। তবে নানা তথ্য উপাত্ত ঘেঁটে যা জানলাম সেটাই জানাবো আপনাদের। রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ মৈত্রেয়ী দেবী দাবি করেছেন যে বিশ্বকবি কখনো তার শ্বশুরালয়ে যাননি। অবশ্য আধুনিক গবেষক সমীর সেনগুপ্ত রবীন্দ্রনাথের আত্মীয় স্বজন গ্রন্থে তার উপর্যুক্ত দাবি খণ্ডন করেছেন। শ্বশুরবাড়িতে রবীন্দ্রনাথ গিয়েছিলেন এমন মতের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, মৈত্রেয়ী দেবী রবীন্দ্রনাথের কাছে শোনা বলে যে সাক্ষ্য উপস্থাপন করেছেন তার সঙ্গে এই বর্ণনার কিছু অমিল দেখা যায়। রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, বৌঠানরা যখন বড় বেশি পীড়াপিড়ি শুরু করেন আমি বললুম, তোমরা যা হয় করো, আমার কোনো মতামত নেই। তারাই যশোরে গিয়েছিলেন, আমি যাইনি। কিন্তু ইন্দিরা দেবীর বর্ণনা অনুসারে রবীন্দ্রনাথও যশোরে গিয়েছিলেন। তার কথাই অধিকতর নির্ভরযোগ্য বলে মনে হয়। সমীর গুপ্তের এই বক্তব্য অধিকতর গ্রহণযোগ্য এই কারণে যে রবীন্দ্রনাথের জন্য যারা মেয়ে দেখতে যশোরে গিয়েছিলেন তাদের মধ্যে ইন্দিরা দেবীও ছিলেন। তার বক্তব্য অনুসারে এই পাত্রী দেখতে রবীন্দ্রনাথও যশোরে তথা দক্ষিণডিহিতে এসেছিলেন। দক্ষিণডিহি ছিল তৎকালীন যশোর জেলার অন্তর্গত একটি গ্রাম। তাই স্বাভাবিকভাবে ইন্দিরা দেবীর উপর্যুক্ত বিবরণ পড়ে মনে হবে রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কনে দেখতে দক্ষিণডিহিতে আসেন। রবীন্দ্রনাথের এই যশোর যাত্রা তথা দক্ষিণডিহিতে আগমনের বিষয়টি কলকাতায় ফিরে প্রিয়নাথ সেনকে যে পত্র লেখেন তাতেও উল্লেখ রয়েছে। তার ভাষায়, আমরা মাঝে যশোরে বেড়াতে গিয়েছিলাম, সম্প্রতি যশোর থেকে এসেছি। অনেকে হয়তো বলতে পারেন যে বিশ্বকবি যশোর গেলেও দক্ষিণডিহি যাননি, কিন্তু তার এই আমরা যশোর বেড়াতে গিয়েছিলাম এবং যশোর থেকে এসেছি বক্তব্যের আমরা শব্দটি বলে দিচ্ছে যে তিনি দক্ষিণডিহিতে পা রেখেছিলেন। এটাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি তা কে আবিষ্কার করলেন? ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে আমার মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটিও উকি দিয়েছে। সাংবাদিক রবীন্দ্র গবেষক বিধান দাশগুপ্তই প্রথমে দক্ষিণডিহির রবীন্দ্র স্মৃতির বিষয়টি সবার নজরে আনেন। 1987 সালের 2রা ডিসেম্বর অধুনালুপ্ত এক সাপ্তাহিক ম্যাগাজিনে ছাপা হয় বিধানের রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি বেদখল শিরোনামের লেখাটি। রবীন্দ্রপ্রেমিকদের মধ্যে ওই প্রচ্ছদ প্রতিবেদনটি বেশ সাড়া জাগায়। রবীন্দ্রনাথ যে বাংলাদেশের মানুষের স্বজন এই উপলব্ধি বিস্তারে লেখাটি বেশ ভূমিকা রাখে। পরবর্তীকালে অনেক গুণীজন বাড়িটি সংরক্ষণের জন্য হাতে কলম তুলে নেন। 1940 সালে এই বাড়ি ও পাশের জমি ছেড়ে চলে যান এর উত্তরাধিকারীরা। তারপর যুদ্ধ, দেশভাগ ইত্যাদি কারণে বিশাল সম্পত্তি একটু একটু করে বেদখল হতে থাকে। 1965 সালের পর এই বাড়ির মালিকপক্ষের আর কেউ এখানে আসেননি। কয়েক যুগ ধরে এটি পরিত্যক্ত ছিল। ভূমিদস্যুরা স্মৃতিমণ্ডিত বাড়িটি দখল করে নেয়। তাদের কাছ থেকে ফেরত আনা মোটেই সহজসাধ্য ছিল না। তবে সকলের সহযোগিতায় 1995 সালের 14 নভেম্বর খুলনার তৎকালীন জেলা প্রশাসক স্থাপনাটি উদ্ধারে এগিয়ে আসেন। দখলমুক্ত হওয়ার পর শুরু হয় কমপ্লেক্স প্রতিষ্ঠার প্রক্রিয়া, যা আজ রবীন্দ্রপ্রেমীদের তীর্থস্থানে পরিণত হয়েছে।